উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাচ্ছে রূপক। ইচ্ছে করছে সব কিছু ভেঙে চুরমার করে দিতে। গতকাল বোনের অনুরোধে আবারও বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, সেই আবারও ফিরিয়ে দিল রাহা। মেয়েটার কিসের এত দিমাগ বুঝতে পারছে না রূপক। কি নেই তার মধ্যে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, আভিজাত্যের ছোঁয়ায় বড় হয়েছে সে। তারপরও ওই মেয়ে কীভাবে পারে? না, আর নয়, অনেক হয়েছে। গতকাল বিকালবেলা নাজরাত যখন জিজ্ঞাসা করে রূপক আগে থেকেই রাহাকে চিনত কিনা, তখন রূপক বোনের কাছে কিছু লুকায় না, বলে দেয়। ভার্সিটির পাঠ চোখে শুধুমাত্র রাহাকে এক পলক দেখার জন্য রূপক ভার্সিটিতে যেত। রাহাকে তাদের নবীনবরণ অনুষ্ঠানে প্রথম দিন দেখে, সেই থেকেই পছন্দ করে রাহাকে। বিদেশে যাওয়া নিয়ে কিছুদিন ভার্সিটিতে যাওয়া হয়নি তার। বিদেশে যাওয়ার সময় বন্দোবস্ত করে যেদিন ভার্সিটিতে যায় সেদিন রাহা নিজ থেকেই রূপককে প্রপোজ করে। রাহাও যেহেতু রূপককে পছন্দ করে, তাই রূপক চেয়েছিল রাহাকে বিয়ে করে তবে বিদেশে যেতে। তারপর না হয় সব কিছু ঠিক করে রাহাকেও তার কাছে ইতালি নিয়ে যাবে। কিন্তু রাহা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল সেদিন। রূপক সেদিন সারা রাত জেগে রাস্তায় হেঁটেছিল। মাঝে মাঝে চোখ দুটো ঝাপসা হয়ে আসতো। তারপর রাহার সাথে এক প্রকার রাগ নিয়ে বিদেশে চলে যায় রূপক। সাজ্জাদ হোসেন বিদায় নিয়ে চলে গেলে নাজরাত থেকে যায় এই বাসায়। দুপুরে খাবার খাওয়ার সময় নাজরাত রাহাকে ডাকতে গেলে তার রুমের দরজা বন্ধ দেখতে পায়। বার কয়েক করাঘাত করেও রাহার কোনো সাড়া শব্দ পায়নি। সাজ্জাদা চৌধুরী মেডিসিন নেওয়ার তাগিদে খেতে বসেন ঠিকই, কিন্তু খাবার তার গলা দিয়ে নামে না। খাবার টেবিলে বসেও চোখের পানি ফেলে বললেন, ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারলাম না আমি, হায় আফসোস। নাজরাত কী বলে সান্ত্বনা দেবে ভাষা খুঁজতে পায় না। রাতের বেলা রাত শাহমাদ অফিস থেকে ফিরলে মনি সব কিছু খুলে বলে কি হয়েছে। সব কিছু শুনে থম মেরে বসে থাকে রাত। রাত জানতো রাহা কাউকে পছন্দ করে, কিন্তু নাজরাতের ভাই যে সে ব্যক্তি তা জানতো না। রাত বোনের রুমের দরজায় করাঘাত করে বিকারগ্রস্তের মতো ডাকল, বোন দরজা খোল প্লিজ। বোন আমার, ভাইয়ের কথা শুনবি না? জানিস অফিসে আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল, খুব ক্লান্ত লাগছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। তুই যদি দরজা না খুলিস তবে এমনি করে দাঁড়িয়ে থাকবো আমি, সে যতই কষ্ট হোক না কেন। প্রায় 15 মিনিট এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে রাত। আবারও একটু চেষ্টা চালিয়ে বলে, আমার ভীষণ কষ্ট হচ্ছে বোন, কখন যেন পড়ে যায় আমি, তখন কিন্তু কেঁদে কেঁদে ভাসাতে পারবি না। বলতে বলতে রাহা দরজা খুলে দিল। রাত বোনকে দেখতে পেয়ে আহত দৃষ্টিতে চেয়ে থাকে। একদিনে মেয়েটাকে কেমন দেখতে লাগছে। এলো চুলে, মুখ ফুলে আছে, চোখের কোলে জলের সুস্পষ্ট কাত, কাজল লেপটে আছে মুখময়। স্তব্ধ ঘরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, বেশ বোঝা যাচ্ছে। রাত আহত কণ্ঠে বলল, বোন কি হয়েছে, ভাইয়া কি বলবি না? রাহা ভাঙা গলায় বলল, ভিতরে এসো। রাত কাঁপা কাঁপা পায়ে হেঁটে বিছানায় গিয়ে ধপ করে বসে। রাহা ফ্লোরে বসে রাতের হাঁটুতে মাথা রেখে বলে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না ভাইয়া, এত কষ্ট আমি আর নিতে পারছি না। প্রায় প্রায় 4 বছরের মতো হয়ে গেল এই কষ্ট বয়ে বেড়াতে হচ্ছে আমাকে। আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া, আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও প্লিজ। বলতে বলতে ঝরঝর করে কেঁদে উঠল রাহা। ঘর জুড়ে সেই কান্নার প্রতিধ্বনি হতে থাকলো। বোনের কষ্ট সহ্য করতে পারে না রাত। চোখ দুটো রক্তিম হয়ে ওঠে। বোনের গাল দুটো আঁকড়ে ধরে বলল, বল না কি হয়েছে, তোর কান্নাগুলো আমি সহ্য করতে পারছি না বোন। যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি সে নজরাত ভাবিমনির ভাই রূপক হোসাইন। রাত বোনের বিয়েতে রাজি না হওয়ার কারণ কিছুটা হলেও আন্দাজ করতে পারছে যেন। রাহা আবারও বলে, সেদিন আমার অবুঝ বিবেক বুদ্ধি ছিল না বলে তাকে ফিরিয়ে দিয়েছিলাম, বিয়ে করব না বলেছিলাম, কিন্তু আজকেও যে আমি ভাগ্য দোষে তাকে আপন করে নিতে পারলাম না ভাইয়া। এই বলে আবারও হু হু করে কেঁদে উঠল রাহা। রাত নির্বিকার মুখে স্তব্ধ হয়ে বসে আছে। রাহা আবারও হেঁচকে তুলতে তুলতে বলল, যার বোন আমার ভাইয়ার সাথে ভালো নেই তার সাথে আমি কি করে সুখী হওয়ার স্বপ্ন দেখবো ভাইয়া? যদি সে জানতে পারে তার বোনের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তখন কি করবে সে? সে মাফ করবে আমাকে? করবে না ভাইয়া, হয়তো তুমি হলেও করতে না। আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া, আর পারছি না, আমি মরতে চাই আমি। সকালবেলা রাত তখন অফিসের জন্য তৈরি হচ্ছিল। তখন নাজরাত বিছানা গোছাতে গোছাতে বলল, আপনি একটু রাহাকে বোঝাবেন ও কেন ভাইয়াকে বিয়ে করতে রাজি হচ্ছে না।
অথচ এরা কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে। শেষের কথাটায় আশ্চর্য হলো রাত। জিজ্ঞাসা চোখে চেয়ে বলল, আপনার ভাই রাহাকে চিনতো আগে থেকে? তাই তো, আমি মায়ের কাছে প্রস্তাব রেখেছিলাম, কিন্তু রাহা। আমি তো আপনাকে স্ত্রীর মর্যাদা দিইনি, তবুও কেন চাইছেন মেয়েটা হোক? নাজরাত ক্ষীণ একটু হেসে বলল, ভাগ্য আমার সহায় হয়নি, তাই আমি সুখী হতে পারিনি। তাই বলে কি অন্য কারো সুখ চাইব না, নাকি অন্য কারো সুখী হওয়াতে আমি জেলাস হব? জানেনই তো, নিজে সুখী না হতে পারলেও অন্যকে সুখী দেখতেও শান্তি। তাছাড়া ভাইয়া যেমন আমার ভাইয়া, তেমনি রাহাও আমার বোনের মতো। তাই দুজনে ভালো থাকলে আমি খুশি। আপনার ভাই যখন আমাদের কথা জানতে পারবে, তখন আমার বোন কি মেনে নেবে? আমাদের কথা জানতে যাচ্ছে কে? আসলেন আপনি এমন একটা ব্যাপার জানবে না বলেছেন। নাজরাত কথা বলতে বলতে লক্ষ্য করেছে রাত কথায় কথায় অন্যমনস্ক হওয়ার কারণে টাইটা সেট করতে পারছে না, যা দেখে নাজরাত এগিয়ে এসে টাই বেঁধে দিতে দিতে একটু দাপটের সঙ্গে বলল, অন্য কারোর ক্ষোভ প্রকাশ করতে নিজের স্ত্রীর উপর অত্যাচার করবে তেমন ছেলে আমার ভাইয়া নয়। আমরা সেই শিক্ষা পেয়ে বড় হইনি, এটা মাথায় রাখবেন। টাই বাঁধা হয়ে গেলে নাজরাত রুম থেকে বেরিয়ে চলে যায়। রাতকে কিছু বলার সুযোগ দেয় না। রাত সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে নিচে নেমে এলো। মনি ব্রেকফাস্ট করে যেতে বললে রাত খাবে না বলে চলে গেল। এমন গুমোট পরিবেশে তার খেতে ইচ্ছে করছে না কিছুতে। তাছাড়া তার আদরের বোনটা গতকাল থেকে না খেয়ে আছে, এরপরেও সে একা খেতে পারবে না। নাজরাত তার যাওয়ার পথে তাকিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলে। সেও না খেয়ে লাইব্রেরি কক্ষে চলে যায়। ঘণ্টাখানেক পর মনে হলো রাহার কাছে যাওয়া উচিত। মেয়েটা গতকাল থেকে কিচ্ছু খায়নি, যেই কথা সেই কাজ। রাহার রুমের দরজায় করাঘাত করতে দেখলো দরজা বেঁচিয়ে রাখা, তাই খুলে ভেতরে গেল। রাহা বিছানার মাঝখানে গুটিয়ে বসে আছে। নাজরাত পাশের ছোট্ট ক্যাবিনেটের উপর খাবার প্লেট রেখে রাহার পাশে বসে ডাকলো, রাহা, খিদে পেয়েছে নিশ্চয়ই, খাবারটা খেয়ে নাও। রাহা ক্লান্ত তবু শান্ত স্বরে বলল, আমি আর বাঁচতে চাই না ভাবিমণি। শীতের সকাল, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে ঠান্ডা আবহাওয়া ঘেরাও। তার উপর রুমের সমস্ত দরজা থাই গ্লাস খুলে রেখে দিয়েছে রাহা। এই কনকনে শীতের মাঝেও মেয়েটা গরম পোশাক পরিধান করেনি। শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে আছে। তারা কথা বলতে পারলে হয়তো চিৎকার করে বলতো, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে, আমাদের এভাবে কষ্ট দিও না। কিন্তু আফসোস, তারা বলতে পারছে না। নাজরাত কাবার্ড খুলে একটা চাদর নিয়ে রাহার শরীরে জড়িয়ে দিল। তারপর ঠান্ডা মাথায় রাহাকে বলল, সেলফ হার্ম অর্থাৎ নিজেকে নিজে কষ্ট দেওয়া বা ধ্বংস করা নিষিদ্ধ। কেননা মূলত এই দেহে প্রকৃত মালিক আল্লাহ, আর আমরা কেবল সাময়িক ভোগ দখলকারী মাত্র। যেহেতু মূল মালিক আমরা নই, তাই একে ক্ষতির সম্মুখীন করার অধিকারও আমাদের নেই। এর দ্বারা বরং আমাদের খেয়ানত হবে, এবং কোরআনে এর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। রাহা নাজরাতকে জড়িয়ে ধরে কান্না করে বলে, না ভালো মেয়ে হতে পেরেছি, না ভালো ননদ আর না ভালো স্ত্রী। আমি কি করব বলো তুমি? ভাইয়া যেন সুখী হতে পারে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, সেজন্য আমি মিথ্যে বলতেও দ্বিতীয়বার ভাবিনি। নাজরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, সেসব কথা বাদ দাও, এখন কিছু খেয়ে নাও প্লিজ। বিশ্বাস করো, আমার একদমই খেতে ইচ্ছে করছে না। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। এবার তুমি ঠিক করো খাবে কি না খাবে। এই বলে নাজরাত মুখ ঘুরিয়ে বসে রইল। রাহা চোখের পানি মুছে বলল, আচ্ছা খাবো। তারপর নাজরাত রাহাকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেল। সাজেদা চৌধুরী থেকে অনুমতি নিয়ে রাহাকে বাহিরে বের হয় নাজরাত। বিষণ্ণতায় ছেয়ে যাওয়া রাহার মনটা কিছুটা হলেও যেন ভালো হয়। সারাদিন দুজনে মিলে শপিং করলো, খাওয়া দাওয়া করলো। এর মাঝে নাজরাত ভাইকে কল করে সান্ত্বনা দিয়ে বলল, অল্পতে রেগে গেলে তো হেরে গেলে, ধৈর্য হারা হয়ে ভুল সিদ্ধান্ত নিও না প্লিজ। বোনের কথা রূপক চুপ করে শুনছিল, কিচ্ছুটি বলেনি। রাত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বোনের রুমের দরজায় দাঁড়িয়ে দেখলো নাজরাত আর রাহা মিলে নিজেদের মধ্যে গল্প করছে। তখন গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতির জানান দেয় সে। রাহা আর নাজরাত দুজনেই চমকালো, ভড়কালো। নাজরাত দমে যাওয়া কণ্ঠে বলল, আমি তাহলে যাই, তোমরা কথা বলো। রাহা প্রতিবাদী কণ্ঠে বলল, তুমি থাকো না, সমস্যা কোথায়? আমার কিছু কাজ আছে তাই যাচ্ছি। নাজরাত আর রইল না, চলে গেল নিজের রুমে।
রাত লক্ষ্য করে গতকাল তার বোনটি যতটা বিধ্বস্ত ছিল আজকে তার থেকে ভালো, তবে একদিনেই বেশ শুকিয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে বোনের পাশে সোফায় বসে রাত। বিনা ভূমিকায় বলল, বোন, বিয়েটা কিন্তু করে নিতে পারিস, ছেলেটা ভালো, আমি খবর নিয়ে দেখেছি। রাহা চমকানো কণ্ঠে বললে, তা হয় না ভাইয়া, যদি ওনার বোনের সাথে তোমার সম্পর্কটা ঠিক থাকতো তাহলে আমি দ্বিতীয়বারও ভাবতাম না, কিন্তু তুই তো জানিস আমি রূপকথাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। ওর গল্পের প্রতিটি শব্দ থেকে শুরু করে এক একটা গল্প আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে, প্রতিটা ক্ষণে ক্ষণে। আমি কিছুতেই ওকে ভুলতে পারবো না। রাহা ক্ষীণ একটু হেসে বলল, তাহলে আমার কথা ভেবো না, এমনি করে আমি জীবনটা কাটাবো। তোকে অসুখী দেখে আমি কি সুখী হতে পারবো? এ কথার জবাব দিল না রাহা। ভাইয়ের দিকে ফিরে বলল, সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম আমি। রাত সকৌতুকে প্রশ্ন করল, কোন দিন? কি মিথ্যা? রাহা খানিকটা বিষণ্ণ গলায় বলল, সেদিন ভাবিমণি তোমার রক্তের ব্যবস্থা করেছিল, আমি রূপকথা আপুর কথা মিথ্যে বলেছিলাম তোমাকে। রাত বিস্ময় কিং কর্তব্য বিমূঢ়। তাহলে রূপকথা মিথ্যা বলল? তাছাড়া ও তোর গল্প পেজে এনে পোস্ট করেছিল, সেখানে তো শত শত মানুষ ব্লাড দিতে আগ্রহ প্রকাশ করে। তা তো আমি জানি না, তবে সেদিন ভাবিমণি দুজন লোককে হসপিটালে নিয়ে এসেছিল, আমি নিজে ব্লাড ডোনেটের ব্যবস্থা করেছিলাম। রাত উদাস দৃষ্টিতে বসে রইল। আজ 1 ফেব্রুয়ারি, 21শে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে। সারা মাসব্যাপী এই উৎসবে মেতে ওঠে সাহিত্যপ্রেমী নরনারী। বিশাল আয়োজনে শুরু হয় এই উৎসব। ছোট বাচ্চাদের ঠাকুমার ঝুড়ির থেকে শুরু করে সব ধরনের বই পাওয়া যায়। নিজেদেরকে বিভিন্ন সাজে সজ্জিত করে দূর দূরান্ত থেকে সাহিত্যপ্রেমীরা ছুটে আসে বইমেলায়। আবার কিছু লেখক লেখিকাদেরও সাক্ষাৎ মেলে। খুব কাছ থেকে তাদের অটোগ্রাফ নিতে পারাটা সৌভাগ্যবান মনে হয় নিজেদের। গত 4 বছর যাবৎ এই দিনটির জন্য অপেক্ষা করে আছে রাত শাহমাত। তার প্রিয় পিচ্চি লেখিকা রূপকথার বই প্রকাশ হবে এই আশায়। সাহিত্যপ্রেমী হওয়ার দৌলতে রূপকথার সাথে পরিচয় হয় রাত শাহমাতের। রাতের বন্ধু শিহাব একদিন বলেছিল, দোস্ত, একটা পিচ্চি মেয়ে সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ে, ওই পিচ্চি মেয়ের হাতে জাদু দেখলেই তুই প্রেমে পড়ে যাবি। এমনিতেই রাত শাহমাত সাহিত্যপ্রেমী, তার উপর বন্ধুর এমন কথায় আগ্রহ জাগে সে পিচ্চির গল্প পড়ে দেখার। শিহাব সে পিচ্চি লেখিকার নিজস্ব পেজ লিংক দিল রাতকে। সেদিন রাতে লাইব্রেরি কক্ষে সারা রাত জেগে গল্প পড়েছিল রাত। এক একটা গল্প তার মন ছুঁয়ে দিয়েছিল। যার লেখার হাত এত দারুণ, সে কি জানি কেমন হবে, নিশ্চয়ই ভীষণ সুন্দর মনের অধিকারিণী। গল্পের সাথে সাথে সেই রূপকথা নামক পিচ্চি লেখিকার প্রেমে পড়ে যায় রাত শাহমাত। কিন্তু সমস্যা হলো, রূপকথা নাম দিয়ে সার্চ করলে হাজারো হাজারো রূপকথা নামক আইডি হাজির হয়। এর থেকে আসল রূপকথাকে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একটা নিউজ ফিড স্ক্রল করতে করতে রূপকথা নামক আইডি থেকে গল্প পোস্ট করা দেখল রাত। আনন্দে তার চোখ দুটো ঝলমল করে উঠল। সাথে সাথে লেখিকার আইডিতেই ঢোকে। আইডি লক বলে ঢুকতে পারে না কিছুতেই। ভীষণ মন খারাপ হয়ে যায় রাতের। বন্ধু শিহাবকে বিষয়টি জানালে সে পরামর্শ দিল রিকোয়েস্ট দেওয়ার জন্য। এ নিয়ে ভাবতে ভাবতে একদিন রাত রিকোয়েস্ট দিয়েই দিল। আশ্চর্য বিষয় ছিল, রিকোয়েস্টের সাথে সাথে অ্যাকসেপ্ট হয়। তবে এত সব ভাবে না রাত। সে ভীষণ আনন্দিত এই ভেবে তার স্বপ্নের পিচ্চি লেখিকার ফ্রেন্ড লিস্টে জায়গা পেয়ে। এই ডের আর কি চায়। এমনি করে মাসখানেক চলে যায়। রাত তখনও অফিসে জয়েন করেনি। দিন রাত গল্প পড়ে লাইব্রেরি কক্ষেই সময় কাটায়। গল্প পড়ে যেন একটা ঘড়ির মধ্যে চলে যায় রাত। দিন রাত রূপকথা নামক পিচ্চি লেখিকাকে নিয়েই তার জল্পনা কল্পনা, কিছুতেই ভুলতে পারে না। বন্ধু শিহাবের পরামর্শে একদিন টেক্সট করে রাত, কিন্তু কয়েকদিন কোনো রিপ্লাই আসে না। এতে ভীষণ মন খারাপ করে রাতের। তবে রাত অপেক্ষায় থাকে রিপ্লাইয়ের। একদিন হুট করে রিপ্লাই আসে। রাত কি যে খুশি হয় তখন বলে বোঝানোর মতো না। তারপর থেকে একটু একটু করে কথা বলতে বলতে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর হয়ে ওঠে প্রেমিক প্রেমিকা। বর্তমান রূপকথার কোনো পাত্তা নেই, অথচ তার বইমেলায় থাকার কথা। আর পাশে গর্বের সাথে রাত শাহমাত থাকবে বলে এতগুলো দিন অপেক্ষা করেছিল। অথচ আজ রূপকথা এমন কেন করছে? বইমেলায় সাধারণত লেখক লেখিকারা বিকেলের দিকে আসে।
তাই রাজ আহমদ অফিসের পাঠ তাড়াতাড়ি চুকিয়ে রওনা হয় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে। লেখিকা রূপকথা তার পেজে জানিয়েছেন বিকাল 4টায় থাকবেন, সাথে স্টলের নাম এবং নাম্বার জানিয়ে দিয়েছেন। রাত গাড়ি থেকে নেমে দৌড়ে আসে যেখানে সমস্ত স্টলের নাম এবং নাম্বারের লিস্ট থাকে। সেখানে জেনে নিয়ে এগিয়ে যায় সেদিকে। যেতে যেতে হাত ঘড়িতে দেখলো 4:17। এতক্ষণে নিশ্চয়ই রূপকথা চলে এসেছে। রাত মনে মনে এই ভেবে হাসলো যে রূপকথা তাকে সারপ্রাইজ দিতে হয়তো এই কয়দিনে যোগাযোগ রাখেনি। কিছুটা দূরত্ব থেকে দেখা গেল ইতিমধ্যে লোকজন জড়ো হয়ে গেছে রূপকথাকে ঘিরে। কেউ বই এগিয়ে দিচ্ছে অটোগ্রাফের জন্য, আবার কেউ সাদা কাগজে লিখিয়ে নিচ্ছে। রাজ আহমদ দ্রুত পায়ে এগিয়ে গেল। ভিড়ের কারণে রূপকথার কাছাকাছি পৌঁছাতে পারছে না। মেয়েরা যেভাবে ঘিরে রেখেছে যাওয়ার কোনো স্কোপ পাচ্ছে না রাজ আহমদ। মেয়েদের তো ঠেলে ঠুলে ঢুকতে পারে না। কিছুক্ষণ চেষ্টা করে যখন পারল না, তখন স্টলের পেছন দিক দিয়ে অল্প কিছু জায়গা দিয়ে ঢুকে গেল। তাকে দেখে একটা ছেলে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, এই আপনি করছেন কি? এখান দিয়ে ঢুকেছেন কেন? আমি রূপকথার সাথে কথা বলবো, সরুন প্লিজ। ছেলেটা যেন বোকা বনে গেল। খানিকটা বিরক্ত নিয়ে বলল, সবাই যেভাবে দেখা করেছে আপনিও সেভাবে ট্রাই করেন। কে আপনি? রাত চাপা রাগের গনগনে গলায় বলল। আপনি জানেন আমি কে? ছেলেটা ফেসে ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে তুলে বলল, আমি ওর বয়ফ্রেন্ড। ওর আপনি গিয়ে বলেন, তাহলে বুঝতে পারবেন। ছেলেটা দারুণ হেসে বলল, আচ্ছা ভাই, আপনি কি পাগলা গারদ থেকে পালিয়ে এসেছেন নাকি বলেন তো? না মানে একজন বিবাহিত মেয়েকে বলছেন আপনি তার বয়ফ্রেন্ড, এটা কি আদৌ সম্ভব? তাও আমাদের লেখিকা রূপকথা আপুর সাথে যায়? কিছুতেই যায় না। আপনি যদি ওনার গল্প পড়তেন তবে বুঝতে পারতেন। উনি যেমন ইসলামিক গল্প লিখেন তেমনি উনি একজন ধার্মিক মেয়ে। তাই এসব বলে নিজের মান সম্মান ক্ষুণ্ণ করবেন না প্লিজ। রাতের চোখ মুখে বিষণ্ণতা ছেয়ে গেল। মনে হচ্ছে সে বাস্তবে নেই। কি বলছে এই ছেলে? যার সাথে এতগুলা দিন কথা বলল আর সে কিনা এক নিমেষেই বিবাহিতা হয়ে গেল? না না, এটা কিছুতে বিশ্বাসযোগ্য নয়। রাতের মুখের হাসি ধীরে ধীরে মুছে গিয়ে একটি কঠোরতা ফুটল। নিস্তেজ গলায় বলল, রূপকথা, তুমি এমনটা করতে পারো না। বলতে বলতে চোখ দুটো ছলছলে হয়ে এলো। মাটিতে বসে পড়ল। তবু নিজের সর্বশক্তি দিয়ে রূপকথা বলে চিৎকার করে উঠল। আশেপাশে সকলের নজর নিমিষেই তার উপর স্থির হয়ে গেল, সাথে লেখিকা রূপকথাও। যেই ছেলেটির সাথে রাতের কথা হয়েছে সেই ছেলেটি দৌড়ে গিয়ে রূপকথাকে সবটা বলল। সবটা শুনে ভ্রুকুচকে তাকায় রূপকথা। ধীর পায়ে এগিয়ে আসে রাতের দিকে। রাত পলকহীন চোখে তাকিয়ে আছে লেখিকার দিকে। কালো বোরখায় আবৃত এক নারী, হুডি দিয়ে আবৃত করেছেন মস্তক, হাত মোজা পা মোজা পরিহিত, শুধু বড় বড় নেত্র চোকাল অনাবৃত করে রেখেছেন। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে রাজ আহমদ। লেখিকা রূপকথা হাঁটু কেটে বসে রাতের হাত টেনে নিয়ে অটোগ্রাফ দিয়ে দিল। তারপর মিষ্টি কণ্ঠস্বরে বলল, অন্য কাউকে আমায় ভেবে প্রতারিত হয়েছে, বুঝতে পেরেছি। এর জন্যই কিছুদিন আগে আমার আইডি লিঙ্ক পেজে পোস্ট করেছিলাম, যেন কেউ প্রতারিত না হয়। আফসোস, আপনি আগেই প্রতারিত হয়ে বসে আছেন। তারপর রূপকথা দাঁড়িয়ে চলে যেতে পা মারিয়ে আবারও থেমে গেল। ঘুরে ফিরে বলল, পরিবারের বাহিরে কাউকে ততটা গুরুত্ব দেওয়া উচিত নয় যতটা তাদের প্রাপ্য নয়। রাত মাথা চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। রূপকথা পুনরায় তার পাঠকদের নিয়ে আছে। রাত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। কাঁপা কাঁপা পা দুটো, সব শক্তি যেন ফুরিয়ে এসেছে তার। তবু শরীরটাকে বয়ে নিয়ে যেতে হবে তো। বাসায় সবাই দুশ্চিন্তা করছে রাজ আহমদ বাসায় ফেরেনি এখনও। ঘড়ির কাঁটায় রাত 2:03। কলে পাওয়া যাচ্ছে না তাকে। দুশ্চিন্তায় সকলের ঘুম হারাম হয়ে গেছে। নাজরাত সারা ঘর জুড়ে পায়চারি করছে। একসময় ব্যালকনিতে এসে দাঁড়ালে গার্ডেনের দিকে নজর পড়ে। বেঞ্চিতে কেউ বসে আছে। নাজরাত একটু মন দিয়ে দেখার চেষ্টা করলো। আজকে রাজ আহমদ কী রঙের শার্ট পরে বেরিয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, পিচ রঙের শার্ট পরেছিলেন, ওপরে জ্যাকেট। নাজরাত আরেকবার গার্ডেনে তাকিয়ে দেখল। পেছন দিকে পিচ রঙের শার্টই মনে হচ্ছে। তাই আর সময় নষ্ট না করে এক প্রকার দৌড়ে নিচে নেমে এলো। ঘরের মেইন দরজায় রাজ আহমদকে আবিষ্কার করলো নাজরাত। ধীর পায়ে এগিয়ে এসে মানুষটাকে দেখে বুক ধড়ফড় করতে লাগলো। রাত উদাস দৃষ্টিতে চেয়ে আছে নিচের দিকে। মাথায় চুলগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। চেহারার বিবর্ণ অবস্থা। এত শীতের মাঝেও গায়ে জ্যাকেট নেই। কথায় আছে, হৃদয় যখন উত্তপ্ত
তখন বাইরের শীতলতা অনুভব হয় না। ঠিক তেমনি রাজ আহমদকে এখন অনুভূতি শূন্য একজন মানুষ হিসেবে গণ্য করা যায়। নাজরাত কোমল স্বরে বলল, এই শীতের মাঝে এখানে বসে আছেন কেন? রুমে চলুন, ঠান্ডা লেগে জ্বর চলে আসবে তো। আপনার নারীটা এমন ছলনাময়ী কিভাবে হতে পারেন? নাজরাতের মুখে রক্তচ্ছ্বাস ভাব, তবুও মুখে কিছু বলল না। ফিচেল হেসে বলল, আমি আপনাকে মুক্তি দিচ্ছি না বলে হঠাৎ এই কথা বললেন? আচ্ছা। রাজ আহমদ বিনা বাক্য ব্যয়ে বলল, না। তবে এমন কথা কেন? ঠকিয়েছ আমাকে। রূপকথা? কি করেছে?